নমস্কার, রাধে রাধে। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে রিসেন্ট। এর আগে কিন্তু সরস্বতী পুজোর কিছু ভিডিও আছে। আমার মনে হলো এই ভিডিওটা আগে শেয়ার করা দরকার, তার জন্য এই ভিডিওটা আমি আগে শেয়ার করছি। এরপরে আস্তে আস্তে সরস্বতী পুজোর ভিডিওগুলো দেব। তোমাদের তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি। আমি এখন যাচ্ছি কল্যাণীতে, কারণ জানো আমার দিদা অসুস্থ। স্টেশন থেকে আমাদের বাড়ি হার্ডলি 5 থেকে 10 মিনিট, কিন্তু স্টেশনে যাওয়ার আগের রাস্তায় এই যে বীভৎস জ্যাম হয়, এটার জন্য পৌঁছাতে 10-15 মিনিট লেগে যায়। না, এটা কিন্তু ট্রেন ঢুকেছে বলে রেলগেট আটকানো ছিল সেই ভিড় নয়, এটা কিন্তু ট্রেন আসার আগেই ভিড়। তাহলে যখন ট্রেন আসে তারপরে ভিড়টা কেমন হয় তোমরা আশা করি বুঝতেই পারছো। রেলগেটের একদম কাছেই কিন্তু ট্রেন দাঁড়িয়ে থাকে, কিন্তু রেলগেট থেকে প্ল্যাটফর্ম অবধি পৌঁছাতে টোটো করেই ধরে নাও 2 থেকে 3 মিনিট লেগে যায়। আর এই জ্যামের জন্যই অনেক সময় প্ল্যাটফর্ম অবধি পৌঁছানো যায় না, রেলগেটের কাছেই নেমে যেতে হয়। তাহলে বুঝতেই পারছে হেঁটে কতটা যেতে হয়। একবার তো আমার এমন হয়েছিল, ট্রেন ছেড়ে দিয়েছিল, তারপরে আমি গিয়ে পৌঁছেছি। কারণ কি, প্ল্যাটফর্মে নামতে পারিনি, আমাকে নামতে হয়েছিল রেলগেটে। আমাদের ট্রেন ছিল 2:27, কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:40 নাগাদ। অত তাড়াতাড়ি না বেরোলেও চলে, কিন্তু ওই যে জ্যামের জন্য আমাদের আস্তে আস্তে 20 মিনিট লেগে গেল। এখন দেখো 2:02 বাজে। শুধু স্টেশনে পৌঁছালেও তো হবে না, টিকিট কাটা আছে, আরও অনেক কিছু। আর টিকিট কাটার লাইন তো দেখলে কত। তো দেখলাম ট্রেন ঢুকে গেছে, কিন্তু খুব ভালো বিষয় হচ্ছে এইটা আমাদের ট্রেন ছিল না। যদি হতো তাহলে হয়তো ট্রেনটা ধরতেই পারতাম না। এইটা ছিল রানাঘাট লোকাল, যেটা আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা দূরে রানাঘাটে যাবে। কিন্তু রানাঘাটের থেকেও আধ ঘন্টা দূরে কল্যাণী, আমাদের সেখানে যেতে হবে। তাই আমরা এই ট্রেনটা ধরলাম না, আমরা একেবারে শান্তিপুর শিয়ালদা লোকাল ধরব। এই ট্রেনটা চলে যাওয়ার পরে আমাদের ট্রেনও চলে এলো। আর দেখলে তো ঘড়িতে 2:27 বাজে, আমাদের ট্রেনও ছেড়ে দিল। এই হচ্ছে আমাদের শান্তিপুর স্টেশন। স্টেশনটা খুব ছোট হলেও আমাদের অনেক ইমোশন জড়িয়ে আছে এখানে। ছোটবেলার কথা খুব একটা মনে নেই, কিন্তু যবে থেকে বুঝতে শিখলাম তবে থেকেই না আমার এই ছোট্ট শহরটাকে ছেড়ে যেতে খুব কষ্ট হয়। জানি ফিরে আসবো, তবুও খারাপ লাগে। 2018-তে প্রায় 1.5 মাসের কাছাকাছি গোয়াতে কাটিয়েছিলাম। ফেরার সময় যখন হাওড়া থেকে শিয়ালদায় এসে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে আসলাম, মনে হলো 1.5 মাস না, 1.5 যুগ পরে আমি আমার শহরে ফিরে এলাম। কথা বলতে বলতে চলে এসেছি আমরা শান্তিপুরের 2টো স্টেশন পরে হবিবপুরে। তো এখানে দেখছো সবাই দৌড়াদৌড়ি করছে, কেন বলো তো? আমি বলছি, এর আগের স্টেশন ফুলিয়া। আর এইখানে দেখো এই ছোট্ট জায়গাটা আবার গার্ড দেওয়া আছে। অ্যাজ ইউজুয়াল যেমন হয়, একটা কম্পার্টমেন্টের 2 বা 3টে দরজা থাকে। আগের স্টেশনে সবাই ভেবেছিল এই দরজা দিয়ে উঠে ভিতরে এসে কোনো একটা জায়গা দেখে বসে নেবে, কিন্তু উঠে সবাই দেখছে এইখান দিয়ে গার্ড দেওয়া দিয়ে আর কেউ আসতে পারেনি, ওই জায়গাটাই ভিড় হয়ে গেছিল। যাই হোক, ট্রেনে উঠে আমি কিনে নিয়েছি মিষ্টি বাদাম। আর বলা হয়নি, সাথে ছিল মা, মাসি, আমি আর আমার মামার ছেলে। তা আমি প্রথমে ওই দিকটাতেই বসেছিলাম। এখন দেখো 2 বোনকে পাশাপাশি বসিয়ে দিয়েছি। প্রথমে ওই দিকটাতে আমি বসেছিলাম, কিন্তু তোমরা দেখলে মায়ের মুখে রোদ লাগছে, আর আমার মুখে রোদ লাগলে অ্যালার্জি বেরিয়ে যায়, এর জন্য আমি এই সাইডটা চলে এসেছিলাম। উল্টো দিকে বসলে আমার একটু প্রবলেম হয়, কিন্তু কিছু করার ছিল না। আর বলতে বলতে 1 ঘন্টা বাদে আমরা কল্যাণীতে চলেও এসেছি। আর এখন ওভারব্রিজ থেকে কল্যাণী শহরটা যেটুকু দেখা যায় সেইটুকু দেখছি। আমি অনেক বছর বাদে কল্যাণী এলাম, আর বুঝলাম আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ওভারব্রিজটাও বেশ বড় আর খুব ভালো লাগছিল। আর হসপিটালটা ছিল কল্যাণী স্টেশনের খুবই কাছে। রাস্তা দিয়ে ঘুরে গেলে আর একটু সময় লাগতো, কিন্তু সামনেই একটা পার্ক আছে, এই পার্কের মধ্যে দিয়ে গেলে খুবই কম সময় লাগে। সবচেয়ে মজার বিষয়টা কি জানো তো? আমি দেখলাম এই পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগে, কিন্তু আমাদের অবস্থা এমনই, উল্টো দিক দিয়ে ঢুকেছি বলে আমাদের আর কোনো প্রবেশ মূল্যই দিতে হয়নি। বিনামূল্যেই পুরো পার্কটা ঘুরে ফেললাম। যদিও বেশি বড় ছিল না পার্কটা, রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য ঠিকঠাক। আমাদের এখানে রাষ্ট্রীয় উদ্যান আছে, আর যে প্রি ওয়েডিং শ্যুটটা হয় সেটা আমার দিদিরা করেছিল ওই গার্ডেনে গাছে এইভাবে হাত দিতে দিতে। তখন তো অত বুঝতাম না, আমি ছোট ছিলাম, কিন্তু তখন থেকে আমারও খুব ইচ্ছা ছিল এরকম গাছে হাত দিতে দিতে আমি একটা ভিডিও করব। আজকে হঠাৎ দেখে মায়ের সেই কথাটা মনে পড়েছে। মাথায় বলে, তোর যখন অত শখ তাহলে চল তোকে একটা ভিডিও করে দিই। তোমরা তো জানোই ভিডিও করার দিক থেকে আমার মা খুবই সাপোর্টিভ।
ওই দিকটাই ছিল শুধু শিশুদের জন্য কিছু দোলনা, স্লিপ এগুলো, কিন্তু ওখানে কোনো শিশু তো দেখতে পারলাম না, কিন্তু শিশুর মারা দোলনা চড়ছিল বসে বসে। তো হসপিটালের একদম সামনে চলে এসেছে, আর এসে দেখলাম এখানে একটা মহাদেবের মূর্তি। এত যে ভালো লাগছিল মনটা কি বলবো, কিন্তু আর একদিকে খারাপও লাগছিল। প্রথমত দিদার শরীর খারাপ, আর দ্বিতীয়ত আমাদের 33 দিন না হলে কোনো ঠাকুরের কাছে যেতেও পারবো না। দিনটা ছিল ভীম একাদশী, আর আমি প্রতি একাদশী এবং দ্বাদশীতে যাই হয়ে যাক না কেন মদন গোপালের কাছে যাই, কিন্তু কতদিন হয়ে গেল আমি আমার মদন গোপালের কাছে যেতে পারলাম না। ছোটবেলায় যখন জানতে পেরেছিলাম পড়াশোনা করার জন্য অনেক স্টুডেন্টরা কল্যাণীতে আসে, তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমি কল্যাণীতে এসে স্টাডি করব। তাই আজ যখন স্টুডেন্টদের দেখছিলাম তখন অনেকটা খারাপ লাগছিল। জানি সবার কপালে সব কিছু হয় না, কিন্তু আমার কপালে তো কিছুই হয় না। আজ অব্দি যা যা স্বপ্ন দেখেছি একটাও পূরণ করতে পারিনি। কি আর করা যাবে, 4টে থেকে 4:30 অব্দি টাইম, তো আমরা দেখে চলে এসেছি স্টেশনে। এখন দেখো সাথে আমার মামাও যোগ দিয়েছে। প্রথমে আছে আমার মামার ছেলে, তারপর মামা, তারপর মাসি, তারপরে মা, আর এইখানে আছি আমি। আসলে ওখানে যাওয়ার পর যা যা হলো সেগুলো শুনে দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, তোমাদেরকেও বলবো, চলো এবার কি কি হলো না হলো সব বলি। কল্যাণী থেকে 6:27 বা এরকম সামথিং কিছু আমাদের ট্রেনের টাইম ছিল। তো ট্রেন চলে এলো, ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব, কিন্তু এই ট্রেনে আমরা বাড়ি যেতে পারলাম না। কারণ দেখো ট্রেনে কি পরিমাণে ভিড়। আসলে এই সময়টা ছিল অফিস থেকে ফেরার টাইম, আর দিনটা ছিল শনিবার। কাজের সূত্রে অনেকেই বাড়ির থেকে বাইরে থাকে, আর শনিবার দিন তারা বাড়ি যায়। এই কারণেই হয়তো শনিবারে এতটা ভিড় ছিল। ভিড়ে যাওয়া আসা আমাদের অনেক অভ্যাস আছে, তাই ভেবেছিলাম এই ট্রেনেই হয়তো চলে যেতে পারবো। এত অত্যাধিক পরিমাণে ভিড় ছিল যে মামার ছেলে ট্রেনে উঠে ভিতরে ঢুকতে পারলেও আমরা কিন্তু পারলাম না। আমি উঠেছিলাম ঠিকই, কিন্তু একদম দরজার কাছে ঝুলেছিলাম, আর সাথে সাথে ট্রেনও ছেড়ে দিয়েছিল। তাই অত রিস্ক না নিয়ে পরে শিয়ালদা কৃষ্ণনগর মাতৃভূমি ছিল, সেটাতে আমি, মা আর মাসি উঠে গেলাম। আমরা রানাঘাটে নেমে গেলাম, তার পরপরই গেদে লোকাল ছিল, সেটাতে করে মামাও রানাঘাটে চলে আসলো। তারপরে সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম শান্তিপুর। এখনো অবধি মোটামুটি সব ঠিকঠাকই চলছিল। রানাঘাটে ঢোকার আগে এইখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সিগন্যাল পাচ্ছিল না বলে। এই রাস্তাগুলো আমার খুব চেনা, কারণ আমার দিদির বাড়ি রানাঘাটে। আর দিদাকে দেখলাম আগের চেয়ে একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু ডক্টর অন্য কিছু বলল। ডক্টর যেটা বললো সেটা হচ্ছে দিদার শরীরে 60% কার্বন ডাইঅক্সাইড, এর জন্য সে অক্সিজেন নিতে পারছে না, তাই দিদাকে ভেন্টিলেশনে রাখতে হবে। অ্যাডমিট হওয়ার থেকে কয়েকটা ইঞ্জেকশন আর অক্সিজেন ছাড়া তেমন কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়নি। তবুও তারা জানায় 33কে পে না করলে দিদাকে ভেন্টিলেশনে দেওয়া হবে না। কিসের জন্য, কেন এত পে করতে হবে সেটা তখন না ভেবেই আমরা তাড়াতাড়ি জোগাড় করে পে করে দিলাম, যাতে সেই মানুষটাকে তাড়াতাড়ি সুস্থ করা যায়। সানডে সকালে জানতে পারলাম ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, তাই একটু বেটার আছে। কিন্তু দুপুরে মামা যেতেই তারা জানালো এখন 39কে পে করতে হবে, না হলে পেশেন্টকে বাড়ি নিয়ে চলে যেতে হবে। মানে কিসের জন্য, কেন, এগুলো আমরা কেউই বুঝতে পারছি না। ট্রিটমেন্ট তো তেমন কিছু করছেই না। হ্যাঁ, জাস্ট এক্সট্রা 2 প্যাকেট রক্ত দিয়েছে। রক্তের জোগাড় তো আমরাই করব বলেছিলাম, কিন্তু তাদের তস হয়নি। তারা করেছে, খুবই ভালো বিষয়, কিন্তু সেটার জন্য যা রক্তের দাম তার চেয়েও বেশি চার্জ করছে। তোমরাই বলো 2 দিনে 80,000 টাকা বিল কি করে হয়? আর যদিও বা মানলাম অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট চলছে, তবে পেশেন্ট কেন ইমপ্রুভ করছে না? কিছু কিছু হসপিটালের মেন মোটিভ হচ্ছে রোগীকে সামনে দাঁড় করিয়ে যেমন পারবে সেরকম লুটে নেবে। 80,000 কেন, 8 লাখ টাকা পে করতেও আমরা রাজি, কিন্তু পেশেন্টকে সুস্থ চাই আমাদের। সেটাই তো হচ্ছে না। এই জেনারেশনে কাকে বিশ্বাস করব বলো তো? এর আগেও একটা হসপিটালে 1,20,000 টাকা বেরিয়ে গেল, কিন্তু পেশেন্টের আরো ক্ষতি করে দিয়েছে। এখন ভগবানের কাছে প্রে করা ছাড়া আমাদের আর কিছু করা নেই। তোমরাও আমার সাথে সাথে প্রে করো প্লিজ। দেখো দেখতে দেখতে আমরা রানাঘাটে চলে এলাম। আজকের ভিডিও এত অবধিই, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।